বীর শহীদদের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা, জাতীয় স্মৃতিসৌধের সর্বস্তরের মানুষের ঢল। 2025 সালের শেষ থেকে 26-এর প্রথমার্ধে নির্বাচন হতে পারে, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। ভৈরবে কাভার ভ্যানের ধাক্কায় অটোরিকশার চালক সহ নিহত 5। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে 71-এর বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শ্রদ্ধা জানিয়েছেন পূর্ব তেমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা। পবন আহমেদের সহায়তায় মানিক শিকদারের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মনিরুল ইসলাম মনি। কুয়াশা ঘেরা ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পুষ্পস্তবক অর্পণের পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সালাম জানায়। বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এর কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস 71-এর বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, কয়েকজন উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধান। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সকলের জন্য উন্মুক্ত করা হয় জাতীয় স্মৃতিসৌধ। এরপর মুক্তিযুদ্ধের সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সাভার স্মৃতিসৌধ প্রাঙ্গণে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ভোটার তালিকা হালনাগাদ ও কিছু সংস্কার করে 2025 সালের শেষ থেকে 26-এর প্রথমার্ধে নির্বাচন করা যেতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি আরও বলেন, পাচারের টাকা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে পরাজিত শক্তি। মানিক শিকদারের আরেকটি রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এবছরের বিজয় দিবস বিশেষ কারণে মহানদের দিন। মুক্তিযোদ্ধা ও শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি তুলে ধরেন ছাত্র জনতার অভ্যুত্থান প্রসঙ্গ। সারা জাতিকে সগৌরবে উচ্চকণ্ঠে তার ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে। পরাজিত শক্তি তাদের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না। তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থ ব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের 4 মাসে সংস্কার কার্যক্রমের অগ্রগতি ও জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন। অতীতে তরুণরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তাই এবারের নির্বাচন তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলেও প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা। যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। গত 15 বছরে দেশের অর্থনীতি ভেঙে দেয়া হয়েছে। সেই অবস্থা থেকে অর্থনীতির চাকা গতিশীল হচ্ছে বলেও জানান ডক্টর ইউনুস। এখন বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা।
তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সেটা চেষ্টা করছে। কাজটা কঠিন, কারণ এই বিষয়ক আইন কঠিন। 15 বছরের গুম খুন সহ জুলাই বিপ্লবে হত্যাযজ্ঞে জড়িতদের বিচার কার্যক্রম এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়েছে। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আসামিদের বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। বিজয়ের মাসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাতি, ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে নেমেছে জনতার ঢল। বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধায় ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদি। সাভার প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে সকাল থেকেই ভিড় ছিল নানা শ্রেণী পেশার মানুষের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ঢল। শিশু থেকে বয়স্ক, রাজনৈতিক, সামাজিক সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা স্মৃতিসৌধে দল বেঁধে আসেন শ্রদ্ধা জানাতে। বীর মুক্তিযোদ্ধা এবং শহীদদের স্মরণে স্মৃতিসৌধে ফুল দেওয়ার জন্য। আমার দুই মেয়েকে নিয়ে আসছি। আমাদের বর্তমানের যে স্বাধীনতাটা, সেটা আমরা ওই বিজয় দিবসের থেকেই ইন্সপায়ার হয়েছি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্পর্কে জানাতে শিশু সন্তানকে নিয়ে আসেন অনেকেই। আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আমার ছেলে মেয়েকে নিয়ে আসছি। রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি, তাদের বিনিময়ে তাদের শ্রদ্ধা জানাতে আমরা এখানে এসেছি। এই দিনটা আমাদের কাছে আরো বেশি হচ্ছে, কারণ হচ্ছে স্বৈরাচারী পতনের পর এটা আমাদের প্রথম বিজয়। বিজয় উদযাপনে স্মৃতিসৌধের নিরাপত্তায় কাজ করছেন প্রায় 3000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে উৎসাহ উদ্দীপনায় সারা দেশে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। এছাড়া সরকারি এবং বেসরকারি উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলার উদ্বোধন, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ দিনব্যাপী থাকছে নানা আয়োজন। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম নগরীর কাট্টলিতে অস্থায়ীভাবে নির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রামের মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা। নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে সিটি কর্পোরেশনের উদ্যোগে সম্মাননা দেওয়া হয় মুক্তিযোদ্ধাদের। এদিকে চলো দুর্জয় প্রাণের আনন্দে এই স্লোগানে নগরীর সার্কিট হাউস মাঠে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে শুরু হয়েছে বিজয় মেলা। ময়মনসিংহ নগরীর পাটগুদাম সংলগ্ন কেন্দ্রীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রথমে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোক্তার আহমেদ। পরে একে একে শ্রদ্ধা জানান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও নানা শ্রেণী পেশার মানুষ। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মুক্তিযোদ্ধা সংসদের পাশাপাশি রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলামের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করে। বিজয় দিবসের ভোর থেকেই ফুলে ফুলে ভরে উঠেছে খুলনার গল্লামারী স্মৃতিসৌধ। প্রথমে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ, একে একে শ্রদ্ধা জানায় প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন। বিজয় মেলায় আনন্দে মেতে ওঠেন বিভিন্ন বয়সের মানুষ। বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে 31 বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে রাজশাহীতে প্রশাসনের কর্মকর্তারা কোর্ট শহীদ মিনারে এবং মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়াও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নগরীতে বিজয় র্যালি বের করেন। পরে সাহেববাজার 0 পয়েন্টে আলোচনা সভার আয়োজন করেন তারা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। সকাল থেকে শহীদ মিনারে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। 21 টেলিভিশনের সেবা সংগঠন 21 ফোরামের উদ্যোগে সিরাজগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
সকালে বিজয় র্যালি শেষে সংগঠনের উদ্যোগে এনায়েতপুর থানার গোপীনাথপুর শহীদ মিনারে 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামের পক্ষ থেকে 71 বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলার উদ্বোধন, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা ও পুরস্কার বিতরণী সহ হাসপাতাল ও শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে গৌরবের বিজয় দিবস। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে সাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায়, সাভারের সাবেক সংসদ সদস্য ডাক্তার সালাউদ্দিন বাবু সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। হাসপাতালে মির্জা ফখরুলের সঙ্গে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন ও সালাউদ্দিন আহমেদ সহ নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্মৃতিস্তম্ভে ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, সকালে স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর ফুল দিতে আসেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও বিএনপির সাবেক মন্ত্রী রেজাউল করিমের সমর্থকরা মুখোমুখি অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। মহান বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি ও বিএসএফ। দুপুরে সীমান্তের 281 নম্বর মেইন পিলারের কাছে শূন্য রেখায় বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম মারাক, বিএসএফ এর গয়েশপুর ক্যাম্প কমান্ডার SIKM জুসিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বিজিবি বিএসএফ উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বিজিবি ক্যাম্প কমান্ডার জানান, সীমান্তে 2 বাহিনীর মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দেশের ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে পরস্পর মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় হয়ে থাকে। এতে সীমান্তে দায়িত্ব পালনে উভয় বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের মনিরামপুরের খেদাপাড়ায় হয়ে গেল ফ্রি মেডিকেল ক্যাম্প। স্থানীয় যুব সমাজের আয়োজনে এই মেডিকেল ক্যাম্পে যশোর মেডিকেল কলেজ এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ ডাক্তাররা সেবা দেন। প্রত্যন্ত অঞ্চলে এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ করেছেন রোগীরা। ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকারিয়া হোসেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি, যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ SM তৌহিদুজ্জামান, 21 টেলিভিশনের নিউজ প্রডিউসার জাহিদুল ইসলাম সুমন সহ স্থানীয় ব্যক্তিবর্গ। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামালের জন্মদিন আজ। জন্মস্থান ভোলায় সরকারিভাবে নির্মিত শহীদ স্মরণিকা বীরশ্রেষ্ঠের পরিবারের থাকার জায়গাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও অর্থাভাবে মেরামত করতে পারছে না তারা, চান সরকারি সহায়তা। ভোলা প্রতিনিধি মেজবাউদ্দিন শিপু, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1971 সালের 18 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার দারোইন গ্রামে দুঃসাহসী যুদ্ধে মোস্তফা কামালের নিখুঁত ফায়ারে পাকিস্তানিদের 20-25 জন হতাহত হন। এক পর্যায়ে LMG'র গুলি শেষ হয়ে গেলে মারাত্মকভাবে জখম হন মোস্তফা কামাল। পরে পাকিস্তানি সৈন্যরা বায়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালকে। ভোলার দৌলতখানীর হাজিপুর গ্রামে 1947 সালের 16 ডিসেম্বর হাবিলদার মোহাম্মদ হাবিবুর রহমান ও মালেকা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন শহীদ সিপাহী মোস্তফা কামাল। মেঘনার ভাঙনে সেই বাড়িটি বিলীন হয়ে গেলে সদরের মৌটুপি গ্রামে চলে আসে পরিবারটি। 1982 সালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে শহীদ স্মরণিকা নির্মাণের পর সেখানেই বীরশ্রেষ্ঠের মা বীরমাতা মালেকা বেগম সহ পরিবারের সদস্যরা বসবাস করছিলেন। 2 বছর আগে মারা গেছেন বীরমাতা। এখন এই বাড়িতে আছেন বীরশ্রেষ্ঠের ছোট ভাই মুস্তাফিজুর রহমান ও তার পরিবার। তারা জানান, বাড়িটি সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সরকারের কাছে আমি আর্থিক একটা সাহায্য চাচ্ছি, আমাদের যাতে কিছু আর্থিক সাহায্য দেয়,
আর আমার বাড়িটারে আমরা খুব ঝুঁকিপূর্ণ আছি, আমার বাড়িটারে যাতে সংস্কার করিয়া দেয়। সবাই পরিবারের 5 তলা করিয়া করিয়েছে ঘরটা, কিন্তু আমাদের ঘরটা করে নাই, করব করিয়া আর করে নাই। শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের স্মৃতি ধরে রাখতে তার নামে একটি গ্রন্থাগার ও জাদুঘর নির্মিত হয়েছে। তাদের পরিবারের জন্য আমাদের আরো অনেক কিছু করা উচিত। তারা আমাদের জন্য যা করে গেছে তার কিছুই আমরা জানি, তার পূরণ আমরা করতে পারবো না। তো আমাদের মতো দূর থেকে এসে ভালো কিছু দেখে যেতে পারে, সরকারের প্রতি সেই আহ্বান। বীর শ্রেষ্ঠ সহ সব শহীদ পরিবারের পাশে থাকার কথা জানান জেলা প্রশাসক। আরো কি সুযোগ সুবিধা তাদের লাগে বা কি প্রয়োজন আছে এটিও আমরা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য সর্বোচ্চ সামরিক পদক বীর শ্রেষ্ঠ পদকে ভূষিত করা হয় শহীদ মোহাম্মদ মোস্তফা কামালকে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত 40তম BCS এর 25 জন ASP-কে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। রোববার তাদের নোটিশ জারি করে 3 দিনের মধ্যে লিখিত বক্তব্য দিতে বলা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, গত 26 নভেম্বর সাপ্তাহিক প্রশিক্ষণ কর্মসূচি অনুযায়ী বিকেলের সেশনে প্যারেড চালু হওয়ার পর দৌড়ের নির্দেশ দেওয়া হয়, কিন্তু কয়েকজন দৌড় না দিয়ে এলোমেলোভাবে হেঁটে হেঁটে চলা শুরু করে। তাদের বারবার দৌড়ানোর কথা বলা হলেও কর্ণপাত না করে কটূক্তিমূলক কথা বলে। এতে প্রশিক্ষণ মাঠে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। এর আগে শৃঙ্খলা ভঙ্গের কারণে 40তম ক্যাডেট ব্যাচে প্রশিক্ষণরত 314 SI-কে অব্যাহতি দেওয়া হয়। ঢাকা সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপুরে ব্রহ্মপুত্র সেতুর পূর্ব প্রান্তে সিমেন্টবাহী কাভার ভ্যানের ধাক্কায় CNG অটোরিকশার চালক সহ 5 জন নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রী নিয়ে সেতুর উপর দাঁড়িয়ে থাকা অটোকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে অটোটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে 3 নারী সহ 5 জন নিহত হয়। এরপর ভৈরব থানা পুলিশ, ফায়ার সার্ভিস, হাইওয়ে থানা পুলিশ উদ্ধার কাজ চালায়। দুর্ঘটনার পর সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। বালক বৃদ্ধ সকলেই কয় মধুচিত্ত আনন্দময়। বাউল সাধক লালন ফকিরের এই বাণীকে সামনে রেখে রাজবাড়িতে হয়ে গেল 2 দিনব্যাপী সাধু সঙ্গ। বাউল সাধক আব্দুল জলিল সর্দারের ওফাত দিবস উপলক্ষে রোববার শুরু হওয়া 8ম সাধু সঙ্গ শেষ হয় বিকেলে। জেলা শহরের লক্ষ্মীকোলের খ্যাতনামা লালন সঙ্গীত শিল্পী সূচনা শেলির বাড়িতে আয়োজিত সাধু সঙ্গে হাজারো লালন ভক্তের সমাগম ঘটে। দেশ বিদেশে প্রখ্যাত সঙ্গীত শিল্পীদের কণ্ঠে বেজে ওঠে সাধক লালন ফকিরের বাণী। আগতরা জানান, সাধু সঙ্গে এসে তারা অনেক আনন্দ পেয়েছেন। লালন ফকিরের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য এই আয়োজন বলে জানান আয়োজক লালন সঙ্গীত শিল্পী সূচনা শেলি। ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। শীত বস্ত্রের অভাবে ছিন্নমূল মানুষের কষ্ট বেড়েই চলেছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। বাড়ছে শীতজনিত রোগবালাই। প্রচণ্ড ঠান্ডায় মাঠে ঠিকমতো কাজ করতে পারছেন না কৃষিজীবীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ের উপর দিয়ে গেল কয়েকদিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কাহিল জেলার মানুষ। এই শীতে ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। সকাল 6টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। ঠাকুরগাঁয়ে একদিনের বিরতিতে আবারও বেড়েছে ঘন কুয়াশা ও শীতের দাপট। শীত বস্ত্রের অভাবে ছিন্নমূল ও বস্তিবাসীদের কষ্ট বেড়েই চলেছে। প্রাণীকুলের অবস্থাও বেহাল। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। দেখেন, এই ঠান্ডায় আমরা কাজকাম করতে পারি না, কাজে যেতে পারি না, কনকনানি শীত, শিশুরা অসুস্থ। কয়েকদিন ধরে লালমনিরহাটে ঠান্ডা ও ঘন কুয়াশা অব্যাহত রয়েছে। দিনের অধিকাংশ সময় কুয়াশাচ্ছন্ন থাকছে। ঠান্ডায় মাঠে কাজ করতে পারছেন না কৃষিজীবীরা। কোনো তাপমাত্রা নাই সূর্যের। এই পর্যন্ত আমরা ঠান্ডাতে আর কি সবজি উঠাচ্ছি, তারপরেও বাজারে দিচ্ছি। কয়েকদিন পর রোববার রোদ উঠলেও গাইবান্ধায় কনকনে শীত বেড়েছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কাহিল বিস্তীর্ণ জনপদ। লোকজন ঘর থেকে বের হলেও কাজে যেতে পারছেন না। মুরব্বী নিয়ে অনেক কষ্ট হয়। বাচ্চা কাচ্চা কাপড় শুকায় না, রোদ উঠে না। চুয়াডাঙ্গায় টানা 3য় দিনের মতো চলছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা, হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। ভর দুপুরেও সন্ধ্যার মতো শীতল পরিবেশ। স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় বিপাকে দিনমজুররা। ঠান্ডায় অতিরিক্ত ঠান্ডা, চুয়াডাঙ্গায় এত পরিমাণ ঠান্ডার কুয়াশা, তাতে করে হাত পা রাখার টালি আছে, একটা বাতাস আসছে, বাতাসে আরো ঠান্ডা বেশি লাগছে ভাই। যশোরের শার্শা ও বেনাপোলে বইছে হিমেল হাওয়া। শ্রমজীবী মানুষের দুর্ভোগ বাড়ছে। আগুন জেলে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। নষ্ট হচ্ছে ফসলের বীজ খোলা।
রাঙামাটিতেও জেঁকে বসেছে শীত। কুয়াশার সাথে হিমেল হাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে, আবার কোথাও ঘন কুয়াশা। বিশেষ করে পাহাড়ি গ্রামগুলোতে শীতের তীব্রতা বেশি। এদিকে বাড়িতে বাড়িতে শীতের পিঠাপুলি বানানোর ধুম পড়েছে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বীর শহীদদের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা, জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল। 2025 সালের শেষ থেকে 26-এর প্রথমার্ধে নির্বাচন হতে পারে, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। ভৈরবে কাভার ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালক সহ নিহত 5। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।